আমার তো দেখতে ইচ্ছে করে তুমি আনন্দে আছো। আমি তো তোমার বাবা, তোমার মা যাই বলো, আমি কিন্তু তোমাকে খুশি দেখতে চাই, তোমাকে সুখী দেখতে চাই। অনেক কষ্ট করেছিস মা ছোট থেকে, আমি তোর কষ্টের কথাটা বুঝি। তোর কষ্টের কথাটা হয়তো আমার থেকে আর কেউ ভালো বোঝে না। তোর মা শুধু তোর দিদির কষ্টের কথাটা বোঝে, কিন্তু আমি তোদের দু বোনের কষ্টের কথাটাই বুঝি। ওই অংশটা জুড়ো না যে তুমি তোমার দুই মেয়েরই কষ্টের কথা বোঝো। তুমি তোমার ছোট মেয়ের কষ্টের কথা বোঝো। ওকে একটু রক্ত দিতে হয় বলে যদি ওকে এত কনসিডার করো, তাহলে তুমি বড় মেয়েটার দিকে মুখ তুলে তাকাতেই পারবো না। যাক, আজকে আমার বড় মেয়েটার বিয়ে, ওর জীবনে একটা দারুণ দিন, একটা দারুণ ছেলে পাচ্ছে। আমি কিন্তু মরে গেলেও ওর এই সংসার কিছুতেই এতটুকু নষ্ট হতে দেব না, এতটুকু দুলে যেতে দেবো না। তুমি দেখে নিও, আমি কিন্তু তেমনই মা। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তোর মনের সব আকাঙ্ক্ষা পূর্ণ হোক। মানে? বললাম তোমার মনেও তো কিছু আকাঙ্ক্ষা রয়েছে, আশীর্বাদ করি তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হোক। আজ সেজে গুজে নেবে দিদির সঙ্গে, তোমাকে একই রকম সাজে আমি দেখতে চাই আজ। কথাটা মনে রাখিস, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাব। খুব সাজবি, হাসি খুশি থাক। ঠিক আছে ভাবি, আমাকে দেখে কারোর মনে যদি কোনো প্রশ্ন ওঠে, তাতে যদি তোমার কষ্ট হয়, আমি সেই প্রশ্ন উঠতে দেব না ভাবি। আমি হাসি খুশি থাকবো, সেজে বুঝে থাকবো, কথা দিলাম ভাবি। যাচ্ছে না। অবশ্য মেয়েকেও খুব সুন্দর লাগছে। আঙ্কেল তো বারবার করে বলেছে মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। দেখিস, বউকে শিখিয়ে দিবি ভালো করে, প্রথম দিন থেকে যেরকম আমাদের বাড়ির নিয়ম কানুন সেরকম করেই যেন চলে। হ্যাঁ, তুই বললেও ভালো করে বুঝবে। সবাই নিজের নিজের বাড়িতে নিজের নিজের মতন করে বড় হয়, তো আবার নতুন জায়গায় এসে মানিয়ে নিতে হয় তাদের সঙ্গে, বুঝলি? তুমি চিন্তা করো না, যে আসছে সে তোমার খুব ভালো বউ হবে, এবারে যোগ্য বউ হবে।
বাবা দেখো, এ তো গাছে না উঠতেই এক কাঁদি। এখন থেকেই বউয়ের প্রশংসা করছে নীল। আরে করবেই তো, এতদিন ধরে যে মেলামেশা করলো তা একটু প্রশংসা করবে না? সে যতই মেলামেশা করুক না কেন, যতক্ষণ না কাছে এসে থাকছে ততক্ষণ বোঝা যায় না যে কে কিরকম। আমরা ধরেই নিচ্ছি যে মেয়েটি ভালো, কারণ দেখো সুন্দর পরিবার, মা বাবার এত সুন্দর শিক্ষা, সেই বাড়ির মেয়ে খারাপ হতে যাবেই বা কেন? তবে তোমরা যাই বলো, ওর ছোট বোনটাকে দেখলে না আমার কিরকম মায়া হয়। আহা, মুখটা কি মায়াবী, কিন্তু কত সুন্দর গান গায় সেটা বলো। তার ছোট মেয়েটাকেও আমাদের বাড়ির বউ করে আনতে চাও নাকি মা? আবার কি কথা, তা আবার হয় নাকি? ও মা, না হওয়ার কি আছে? তুমি একটু ভেবে দেখো না, তাও কিন্তু সম্ভব। আরে তোকে বলছে রে, তোকে বলছে। চুপ কর, বাজে কথা বলছে। আরে আমাদের বাড়িতে আর কে ছেলে আছে, বউ হবে কি করে? কথাখানা মন্দ বলনি, দুই বোন দুই বউ হলে ভালোই হয়। না 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 না, আমার মনে হয় এটার কোনো দরকার নেই। এই দুই বোন শেষকালে এক বাড়িতে এসে নিজেদের মধ্যে ঝগড়া করবে, মাথা ঘুরে মরবে, ও বাবা আমরা সামাল দিতে পারবো না। তার থেকে বরঞ্চ লালের জন্য আমরা অন্য মেয়ে দেখব। এক্ষুনি চলে আসবে, চিন্তার কিছু নেই। আসলে ও বাড়িতে সাজগোজের যা পর্ব চলছে, আমার ননদরা তো বারবার করে আমাকে ফোন করছে, সবটা জানাচ্ছে। তাই বলে লগ্নটা পেরিয়ে যেতে দেবে নাকি? না না, ওরা চলে আসবে, তোরা চিন্তা করিস না। তা মেঘ, তুই শাড়ি পরেছিস, শাড়ি পরে কাজ টাজ করতে পারবি তো? এখন আবার কি কাজ আছে? বারে ছুটে ছুটে সবাইকে আপ্যায়ন করতে হবে। আমার বন্ধু বান্ধবরা এসেছে, পাড়ার লোকজনরা এসেছে, তারা কি খাবে কি খাবে না, ঠিকভাবে খাচ্ছে কিনা, সেসব তো তোকেই দেখতে হবে। দিদি ভাই, ওরা কি পরের লোক নাকি যে ওদের ডেকে খাওয়াতে হবে? এটা তো ওদের নিজেদের বাড়ির মতনই, সবাই তো নিজেরাই খেয়ে নেবে। আচ্ছা, তোমরা আবার লজ্জা টজ্জা পাবে না তো? না রে মেঘ, লজ্জা কেন পাবো? বেশ, তোমরা তো আজকে রাতে থাকবে এখানে? হ্যাঁ, আজকে বাসর জায়গা হবে তো, তাই থাকতে তো হবে। আজকে তুই গান গাইবি তো? না না। কেন? বাসর করে গান বাজনা হবে, মেঘ গাইবে না কেন? আসলে আমার গলাটা ঠিক নেই গো। আর আমরা তো আড্ডা মারবো, তারপর গান বাজনা সেরকম যদি করতে হয় আমরা নিজেরা করে নেব না? তাই তো বলছি, মেঘ কি তোর নিজের হলো না? না না, সেটা বলছি না আমি। আমি গান গাইবো না দিদি ভাই, তুই নিশ্চিন্তে থাক। না, কেউ তোকে ধর জোর করলো গান গাইতে, আর অমনি তুই গান গাইতে শুরু করে দিলি। তা তুই গান গাইলে কি হয় সেটা জানিস তো? বারবার করে তোকে সবাই গান গাইতে বলে, আর আমরা তো তোর গান শুনেছি, একটু বোরিং হয়ে যায় ব্যাপারটা, বুঝলি তো? আর বাসরে তো আমরা আড্ডাও মারবো, তোকে আর বাসর ঘরে থাকতে হবে না, তোর জাগার দরকার নেই। জানি রে, আমি রাত জাগবো না। অনুষ্ঠানটা হয়ে গেলে সবাই চলে যাবে, তখন আমিও ঘরে চলে আসবো। আর এমনিও আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, তুই শরীরের যত্ন নে, বুঝলি? আর তোর তো কলেজের অনেক ক্লাস কামাই হয়ে গেছে, সেগুলো কভার করতে হবে, লেখাপড়া করতে হবে তো। হ্যাঁ রে ময়ূরী, তোকে তো জিজ্ঞাসাই করা হয়নি, ওরা হানিমুনে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আসল কথাই তো চেপে গেছিস, বলিসনি তো। তা আমি কি করে বলবো বলতো? আমি কি জানি? ও মা, তুই জানিস না? সরোনিতা তোকে বলেনি? ও এরকম রোমান্টিক টাইপের তো, আমাকে বললো সারপ্রাইজ থাকলো। তা সারপ্রাইজ দিতে কোথায় নিয়ে যাবে আমি তো জানি না। ওয়াও, সারপ্রাইজ দেবে, বুঝতে পেরেছি। আর শোন, হানিমুন থেকে এসে কিন্তু সব গল্প করবি, ঠিক আছে? আঙ্কেল, মেঘকে কি সুন্দর লাগছে দেখেছেন? ময়ূরী সবসময় সুন্দর, কিন্তু মেঘকে এই শাড়িটা পরে এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি। শাড়িটা সুন্দর। আরে মা,
আমার এই মেয়েটা তো কোনোদিন সাজে না। সত্যিই তো খুব সুন্দর করে সাজিয়েছে ওকে, অপূর্ব লাগছে। আমি তো আমার মেয়েকে চিনতেই পারছি না। তুমি না সবসময় মেঘকে নিয়ে কিরম বাড়াবাড়ি করো, দেখো তো চিনতেই পারছো না নাকি? তো কি এমন করেছো? আমাকে দেখো, আমাকে তো কই বললে না সেজে কিরম লাগছে। তোমাকে তো সবসময় সুন্দর লাগে মা, তুমি তো সবসময় সেজে গুজে থাকো। তোমার সাজা গোজার চেহারাটা আমি তো জানি। মেঘের সাজগোজের চেহারাটা তো আমি দেখিনি, তাই আজ মেয়েকে একটুখানি সেজেছে, মনে হচ্ছে কতই না সেজেছে। আমি তো অনেকবার বারণ করেছিলাম বাপি। এই দিদিরা বললো তুমি নাকি আমায় সাজিয়ে দিতে বলেছো এরকম করে। হ্যাঁ বলেছি তো, বাড়ি ভর্তি লোক সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, তুমি সাজবে না? দেখতে খারাপ লাগবে না? তাই বলেছিলাম আমার ছোট মেয়েটাকে একটু সাজিয়ে দিস। ঠিক আছে, আমি আসছি, তোমরা আস্তে আস্তে এসো। হ্যাঁ ঠিক আছে। বর এসে গেছে, বর এসে গেছে। কই গো, কোথায় সব? তাড়াতাড়ি এসো। আচ্ছা, আমাকে তো এবার ভেতরে যেতে হবে, সবাইকে তো আপ্যায়ন করতে হবে না। এই বয়সে নার্ভের উপর এত চাপ সহ্য হয় না। বুঝতে পেরেছো তো তুমি? চিন্তা করবেন না, ময়ূরেরও ভালো বিয়ে হবে। আমি নিজে পাত্র দেখে দেবো। ময়ূরের যে আমাকেই চাই এমন তো কোনো ব্যাপার নেই। আমার থেকে ভালো পাত্র পেলে, আমার থেকে উজ্জ্বল পাত্র পেলে ময়ূরী খুশি হয়ে যাবে। কিন্তু আপনার ছোট মেয়ের বেলায় তেমনটা হওয়ার কথা নয়। এই যে তুমি তো শ্বশুর মশাইয়ের সাথে সব কথা বলে নিচ্ছ, আমার জন্য কিছু বাকি রাখো। না না, একটা অন্য কথা বলার ছিল তো, তাই বলছিলাম আর কি। আচ্ছা আন্টি, বলছি যে মেঘ কোথায় আছে? ও কি ভেতরে আছে? হ্যাঁ, আমরা একটু তাহলে বৌদি ভাইয়ের সাথে দেখা করে আসি। মেঘ কি আমাদের নিয়ে যাবে নাকি আমরা চলে যাব? দেখো না, কোথাও আছে, এদিক ওদিক চলে যেও না, সোজা যাও। রিন্টি, ওদেরকে নিয়ে যা তো। হ্যাঁ এসো। এতদিনে শান্তি। তোমাকে বর বেশি যা লাগছে না, চোখ ফেরাতে পারছি না। কেউই চোখ ফেরাতে পারবে না। আমার জামাই সেরা জামাই হয়েছে, আর আমার মেয়ের সাথে মানাবেও খুব ভালো। বলছেন? না বলে কি পারা যায়? সত্যি তো, আমার মেয়ের সাথে যা মানাবে না, একেবারে রাজ্যটক। যেমন তোমাকে দেখতে লাগছে, সেরকম আমার মেয়েকে দেখতে লাগছে। মা হয়ে না বলে আর পারছি না। কিন্তু মেয়েটাকে কেন বলছেন? আপনার তো দুটি মেয়ে, শুধু একটি মেয়ে কি ভালো দেখাচ্ছে বুঝি? মানে আজ তো আমার বড় মেয়ের বিয়ে, বড় মেয়ের কথাই বলছি। শোন। হ্যাঁ মা, হ্যাঁ মা, তাড়াতাড়ি করতে বল, দেরি হচ্ছে তো। দেখছি। আচ্ছা, এবার আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি, ছেলেকে নিয়ে যেতে পারি তো? ছেলেকে তো দিয়েই দিয়েছি, নিয়ে যেতে পারেন কি? নিন নিন নিন। না না, আমরা কিন্তু আমাদের ছেলেকে একেবারে দিয়ে দিচ্ছি না, শুধু আজকের জন্য দিচ্ছি। এখন তো আর সম্প্রদান মেয়েকে কেউ করে না, মেয়ের সম্প্রদান হয় না, আজকাল সম্প্রদান হয় ছেলের। এই যে একবার হাতে তুলে দেওয়া হলো, আমাদেরও দেওয়া হয়েছিল, সারাটা জীবন তার রেশ বুঝতে পারছি। পাশেই আছি, কিন্তু শুনতে পেলে কিন্তু খারাপ হবে। আচ্ছা তাহলে ওকে নিয়ে আসছি আমরা। হ্যাঁ নীল, হ্যাঁ এসো। আচ্ছা দাদা ভাই, আমি তো নির্ভর, আমাকে কি গিয়ে বসতে হবে তোকে তোর পাশে? তোর মতো এরকম একটা ধীরে নির্ভর কি হবে কে জানে। আচ্ছা আমি গিয়ে বসতে পারি? না রে, ক্ষমা কর, আমি একাই যথেষ্ট। কনেকে আনতে গেছে কেউ? হ্যাঁ বলেছি তো, আমি দেখছি। এই শুনছো, মেয়েকে আনতে পাঠিয়েছো? ওকে দেখে নাও। হ্যাঁ, আনতে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। তোমাকে এত সুন্দর দেখতে লাগছে না আজকে, কি বলবো।
আমার দাদা ভাইকেও কিন্তু বড় বেশে খুব সুন্দর লাগছে। ঠিক বলছো, আমাকে ভালো লাগছে। ভালো লাগছে না মানে? দারুণ সুন্দর দেখতে লাগছে। এবারে তো বিয়েতে বসতে হয়। এসো বাবা এসো। হ্যাঁ এসো এসো, আমরাও চলো। এসো। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে বিয়ের আসনে বসার আগে। শুধু আমাদের পারিবারিক শাসনের ভয়ে, লোকলজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে এটাও নিজের মনের মধ্যে চেপে রেখেছিল। তুমি আমার মেয়ে, মেঘও আমার মেয়ে। আমার এক মেয়ের দুঃখের বিনিময়ে আর এক মেয়ের সুখ আমি কিনতে চাইছি। তুমি যা বলবে তাই হবে। এই বিয়েতে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলেই আমি মেঘকে বলবো এই বিয়েতে রাজি হতে, না হলে নয়। দিদিভাই বললো আমি করবো না বাপি। বাপি আমি বিয়ের জন্য তৈরি নই। আর এরকম একটা জায়গায়, এরকম একটা পরিস্থিতিতে আমি কখনোই দিদিভাইকে সরিয়ে নিজে বিয়ে করতে পারবো না বাপি। বাপি তুমি আমায় ক্ষমা করে দাও বাপি, আমি পারবো না। ভালো সাজছো এখন, ভালো সাজছো এখন তুমি। খবরদার, আমার সামনে দাঁড়িয়ে আপনি মেঘের গায়ে হাত দেবেন না। ক্ষমা করবেন আমাকে। এভাবে নিজের মনের বাইরে গিয়ে আমি বিয়ে করতে পারবো না। বাবা জন্মে আমি এসব কথা শুনিনি। হচ্ছেটা কি? অনাচার, ঘোর অনাচার। ওমা তুমি এরকম ভাবে কাঁদছো কেন? হ্যাঁ কেঁদো না। দেখো বরং আমারই তো ভালো হলো, বলো না বলো। এই যে আমাকে বিয়ের আগেই সবটা বলে দিল, ভালো তো। হ্যাঁ বিয়ের পর বললে আমি কি করতাম বলো? কোথায় যেতাম আমি? হ্যাঁ ঠিক আছে ভালো। আর তোমার কি মনে হয় তোমার ময়ূরের আর বিয়ে হবে না? হ্যাঁ তুমি বরং মেঘকে সুখী হতে দাও মা, ও তো আমারই বোন বলো। মেঘ সৌরনীলকে আর কষ্ট দিস না। দিদিভাই এটা হয় না দিদিভাই, তুই প্লিজ আমাকে এই বিষয়ের একটাও কথা বলিস না। কেন হয় না? আমি জানি সৌরনীল তোকে ভালোবাসে, এটাও জানি তুই ওকে খুব ভালোবাসিস। বুঝতে পারছি তো আমি। হ্যাঁ সবটা বুঝতে পেরে আমি প্রথমে হয়তো অনেক রিয়াক্ট করে ফেলেছিলাম, কিন্তু দেখ আমাকে এখন, আমার আর কোনো রিয়াকশনই নেই। সত্যির কাছে আমি সবসময় মাথা নিচু করে থাকি। এই তুই সৌরনীলকে কষ্ট দিস না, আর নিজেও কষ্ট পাস না, ঠিক আছে? তুই এই বিয়েতে রাজি হয়ে যা বোন। আমার কষ্ট হচ্ছে না, আমার একদম কষ্ট হচ্ছে না। দেখ সে আমাকে ভালোবাসে না থাকে তো আমিও জোর করে ভালোবাসতে পারবো না। তাই জন্য বলছি বিয়েটাতে রাজি হয়ে যা। আমার কথা ভাবিস না, আমার লক্ষ্মী বোন, প্লিজ। হ্যাঁ বলে দে। মেঘ যাবে না, তুমি দাঁড়াও এখানে। সর্বনাশী, তুই আমাদের জীবনটা খেতে এসেছিস। হ্যাঁ এই মেয়েটার জীবনটা তো তুই ধ্বংস করলি, শেষ করে ছাড়লি।
নীল, তোর জন্য যে আমাদের এইভাবে অসম্মানিত হতে হবে এটা আমি জন্মেও ভাবিনি রে। তুই যে আমাদের সত্যি এরকম একটা জায়গায় এনে ফেলবি সত্যি বুঝতে পারিনি। একজন মেয়েকে এই অবস্থায় তুই প্রত্যাখ্যান করে অন্য আরেকজন মেয়েকে গ্রহণ করতে চাইছিস? ঠাকুর মশাই, বিয়ের ব্যবস্থা করুন। কার বিয়ের ব্যবস্থা করব আমি তো বুঝতেই পারছি না। কোনে কে? নীল এসো। এই তো কোনে আপনার সামনে দাঁড়িয়ে আছে, যা করণীয় করুন। ভাবি, কি হলো? এসো, বিয়ের সব কাজ তো তোমাকেই করতে হবে। দেখো আমি ওখানে দাঁড়িয়ে থেকে বিয়ে দেখবো, ঠিক আছে? আরে তুই ওরম মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। তুই বস ওখানে, বস। আসুন, আপনারা সবাই আসুন, আসুন। আমি তোর কাছে মুখ দেখাবো কি করে বলতো মা? আমি কি করব বল, কি করতে পারি আমি? কিরকম সবকিছু ম্যানেজ করে নিচ্ছিস? আরে মা, তুই ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছিস না তো? আমার কিন্তু খুব ভয় লাগছে ময়ূরী। কি ভাববো মা? একটা ছেলে বিয়ের দিন অনেস্টলি বলেছে সে আমাকে বিয়ে করতে চায় না, সে আমাকে ভালোবাসতে পারবে না, আমার বোনকে ভালোবাসবে। সেটা জানার পরে ওই বিয়ে করাটা কি উচিত ছিল? বিয়ে করতিস না? বোনকে বিয়ে দিতে গেলি কেন? আজ থেকে তো এটা ভালো হলো, আমি ওর জীবনটা গড়ে দিলাম। আমার মনে হয় তাতে ওর আমার প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে। ও আমাকে আর কিছু বছর বেঁচে থাকার সুযোগ করে দেবে। প্রথমেই বলবে না যে না আমি দিদির বেঁচে থাকায় কোনো হেল্প করব না। এটাও তো হতে পারে। তুমি পজিটিভটা ভাবছো না কেন? আমার মাথায় পজিটিভ কিছু আসছে না রে, কিছু আসছে না। আমি তো ভাবতেই পারছি না যে এই ঘটনাটা ঘটে গেল। আচ্ছা, ও তোকে কি বলেছিল? ও আমাকে বলেছিল আমি এখন এই বিয়েটা করতে চাই না। আমি ভেবেছিলাম
ওরম একটা অ্যাক্সিডেন্টের পর ট্রমা থেকে ফিরে এসেছে, সেই জন্য এই কথাগুলো বলছে। তুমি আমার কাছে এলে সুখী হবে না, আমি তোমাকে সুখী করতে পারবো না। আমি কথাগুলোকে গুরুত্ব দিইনি মা, আমি বুঝতে পারিনি। তবে মেঘের আচার আচরণ দেখে তো আমিও বুঝেছিলাম, তুমিও বুঝেছিলে। বলো, এখন আমার সঙ্গে সৌরনীলের বিয়ে হলে সারা জীবন মেঘ গুনবে গুনবে মরতো। সেটার কি দরকার ছিল মা? কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা কি বলবে? তাতে কি হয়েছে মা? ওরা আজ আছে, কাল চলে যাবে। মেঘ আর সৌরনীল সারা জীবন একসঙ্গে থাকতে পারবে। দুজন দুজনকে চেয়েছে যখন, থাক না ওরা একসঙ্গে। আমার বাড়িতে মেঘের কোনো জায়গা হবে না। তা না হয় নাই হলো। তোমার বাড়িতে মেঘের জায়গা না হলে তাতে মেঘের কি খুব অসুবিধা হবে মা? বরং আমাকে অ্যাভয়েড করার ও আরেকটা সুযোগ পেয়ে যাবে। তুমি কি সেটা চাও মা? আমি যে কি করব, কি করে এই সব সামাল দেবো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর পারছি না ময়ূরী। আর এই সব কিছুর জন্য তোর বাবা দায়ী। তোর বাবা সব কিছু জানতো, অথচ একটা শব্দ উচ্চারণ করেনি। নিজের হাতে মেয়েটা সর্বনাশ করে দিল। আমাকে তো একবার বলতে পারতো। তুমি তো বরাবরই জানো বাবি মেঘকে বেশি ভালোবাসে। সত্যিকারের সন্তান বলতে বাবি মেঘকেই মনে করে। আমার প্রতি সবসময় একটা বিরক্তি থাকে। তিনি আমার বাবা হতে পারেন, কিন্তু তাকে আমি পছন্দের কথা বলবো কি করে মা? কি বলবো? ভাবি তুমি আমাকে পছন্দ করো না কেন? ভাবি আমাকেও ভালোবাসো, এগুলো কি বলা যায়? আচ্ছা বলি, তুই এত শান্ত ভাবে সবকিছু মেনে নিলি কি করে রে মা? যখন দেখলাম গুটিটা হাতের বাইরে বেরিয়ে গেছে, তখন মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কি উপায় ছিল আমাকে বলবে মা? আমি জানতাম তুই এরকম অবাধ্যতা করবি, এসব করবি। তাই জন্যই আমি দেখতে এসেছিলাম যে তুই কি করছিস। আর ঠিক তাই, যা ভেবেছিলাম সেটাই। মেঘ, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? সৌরনীলের কত খারাপ লাগছে তুই এরকম মুখ ভার করে থাকলে। লক্ষ্মী বোন আমার, একটা গান কর, বাসর ঘরে একটা গান তো কর। তুই চিন্তা করিস না, সবাই গান গাইবে। শোনো, তোমরা সবাই গান গাইবে তো। আর সৌরনীল তো ভালো গান গাইতে জানে। কি তুমি গান গাইবে তো? সৌরনীল, তুমি আমার চোখ দুটো খুলে দিয়েছো। সত্যি আমার দৃষ্টি খুলে দিয়েছো তুমি। সত্যি তো, তোমার যাকে পছন্দ তাকে বিয়ে না করে সবার কথা অনুযায়ী একটা মেয়েকে বিয়ে করলে সেই বিয়ে কি সুখের হতো? হতো না। আর এই যে তুমি আমাকে বিয়ের আগে পরিষ্কার করে বলে দিয়েছো তুমি আমাকে কখনো ভালোবাসতে পারবে না, আমার কত বড় উপকার করেছো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা ভালোবাসাহীন জীবন আমিও কাটাতে পারতাম না। তাই যা হয়েছে ভালোই হয়েছে, তাই না? মেঘ, কি হয়েছে মেঘ? আমি একদম কষ্ট পাচ্ছি না। আমি শুধু দেখতে এসেছিলাম তুই কেমন আছিস। তোর মুখটা ভার ভার দেখছিলাম তো। তা এখনো তো ওরমই মুখ ভার করে আছিস রে। লক্ষ্মী বোন আমার, তুই এভাবে থাকিস না। দেখ, তুই এভাবে থাকলে কারুর ভালো লাগবে না, কারুর ভালো লাগছে না। অনেকক্ষণ থেকেই তো তোমাকে বলা হচ্ছে নর্মাল হতে। এখন যখন বিয়েটা হয়ে গেছে তখন নর্মাল না হওয়ার তো কিছু নেই। তোমার যদি এতই আপত্তি ছিল বিয়েটাতে, তাহলে বিয়েটা করলে কেন? বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতে। তোমাকে তো জোর করে বিয়েটা কেউ করাতে পারতো না, তাই না? তুমি তো নিজের ইচ্ছেই বিয়েটা করেছো। আসলে তখন আর কিছু করার ছিল না। না না, করার থাকবে না কেন? তুমি যদি বিয়েটা না করতে চাইতে তাহলে কেউ তোমাকে জোর করে বিয়ে দিত না। তোমার বাবাও আদেশ করলেন আর তুমিও বিয়ের পিঁড়িতে গিয়ে বসে পড়লে। নিশ্চয়ই নিজের মনেও একটা ইচ্ছে ছিল। না হলে শুধু অন্যের কথায় জোর করে কেউ বিয়ের পিঁড়িতে বসে না।
সরুনীল, তোকে কিন্তু ছাড়বো না। হ্যাঁ, আমি কিন্তু আমার বোনকে রাজি করিয়েছি, এবার তোমাকেও একটা গান গাইতেই হবে। আমি কাউকে ডিসার্টেন করব না, আমি গান গাইবো, কিন্তু মেঘ তোমাকেও আমার সঙ্গে গাইতে হবে। আমি আর গান গাইতে পারবো না। আজ থেকে তো সব গান দুজনে মিলেই গাইবো। একা তোমার গান গাওয়ার দিন শেষ, বুঝতে পেরেছো আমার কথা? নাও, এখন আর না করো না, বাধা দিও না। যে গানটা আমি গাইবো সে সুখী হো। তোমার এই মেয়েটা খুব নরম, জানো? ওকে যে কেউ যা খুশি বলে চলে যেতে পারে, আঘাত পায় কিন্তু আঘাতটা ফিরিয়ে দিতে পারে না। তুমি ওকে একটু দেখোনি, একমাত্র তুমি ওকে পুরোটা বুঝতে পেরেছ। তোমার উপর আমি অনেক ভরসা করিনি, আমি বিশ্বাস করি তুমি ওকে কোনোদিন ভুল বুঝবে না। প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা খুব সুখী হও। বাপি, তোমাকে ছেড়ে থাকবো কি করে বলো তো? কেন রে, আমাকে ছেড়ে থাকতে হবে কেন? আমার যখন ইচ্ছে হবে আমি তোর বাড়িতে চলে যাব। তোর যখন আমাকে দেখতে ইচ্ছে করবে তুই এখানে চলে আসবি। এটা তো শুধু তোর মায়ের বাড়ি নয়, এটা তো আমারও বাড়ি। আর একটা কথা মা, তোর দিদিকে একটু দেখিস। তোর দিদির জীবনটা তো বেঁচে আছে তোর জন্যে, তোর দিদিকে বাঁচিয়ে রাখিস। হয়তো অনেক সময় তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে তোকে। একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্যই এই ত্যাগ স্বীকার। এটাকে ঈশ্বরের আশীর্বাদ বলে ধরিস। তুমি চিন্তা করো না বাপি, আমি বেঁচে থাকতে দিদিভাইয়ের কোনো অসুবিধা আমি কোনোদিন হতে দেব না। দিদিভাই বেঁচে থাকলে তো আমারই লাভ। আমি যে আমার দিদিভাইকে খুব ভালোবাসি বাপি। ভালোবাসি? ভালোবাসার নমুনা যা দেখিয়েছে, আবার বলছে ভালোবাসি। ভালোবাসা
মা প্লিজ তুমি থামবে। আমি আর সহ্য করতে পারছি না। বুকের ভেতরটা যে কি হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে কেন আমি চুপ করে থাকতে পারছি না। না আমি বুঝতে পারছি না মা, একই কথা বারবার বলে কি লাভ বলো তো? ওরা তো চলেই যাচ্ছে, যাও না ওদেরকে একটু আশীর্বাদ করো ভালোবেসে। না, ওই মেয়েকে আমি আশীর্বাদ করবো না। তোর দিদি সবসময় তোর পাশে আছে। হ্যাঁ, তুই হয়তো গান বাজনা নিয়ে থেকেছিস, লেখাপড়া নিয়ে থেকেছিস, তাই বাড়ির কাজকর্ম কিছু শিখতে পারিসনি সেরকম। তোর শ্বশুর বাড়ির লোক যাতে তোকে কথা না শোনাতে পারে, আমি নিজে তোর শ্বশুর বাড়ি গিয়ে তোকে সবটা শিখিয়ে দেবো। আমি তো তোর দিদি, সবকিছু আমার দায়িত্বের মধ্যে পড়ে। তুই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিস মেঘ, এবার আমি তোকে সুখে রাখবো, এটাই আমাদের শপথ। হ্যাঁ, যদি আমি কোনো কারণে ময়ূরীকে ভুল বুঝে থাকি, তার জন্য নিজেই সে ভুল স্বীকার করে নিচ্ছি। এরকম মেয়েও হয়, নিজের বোনের জন্য এত ভালোবাসা জমা মনে। না না, ময়ূরীকে ভুল বোঝা ঠিক করিনি। ময়ূরী অনেক বড়, অনেক মহান। ময়ূরীর খুব ভালো হোক। আচ্ছা, আপনাদের আর কেউ আছেন আশীর্বাদ করার? না না, ওর বাবার করা হয়ে গেছে, আর দরকার নেই। আসলে আছে তো অনেকেই, তবে অনেক সময় নষ্ট হবে সবাই আশীর্বাদ করলে। ভালো সময়ের মধ্যে যাওয়াটাও তো দরকার। দিদি ভাই, তুই যাবি না আমার সঙ্গে? তুই চাইলে নিশ্চয়ই যাব। কোথায় যাবি তুই? না, ও বললো না ওর সঙ্গে যেতে, তাই। খবরদার ময়ূরী, এখন ওই বাড়িতে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এসব তুমি কি বলছো মা? আমি তো ও বাড়িতে যাবই। আমার বোনের যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িতে আমি যাব না? ও বাড়ির লোকজনরা কি দোষ করেছে বলো? তাদের উপর তো আমার কোনো রাগ নেই। আর মেঘকে একটুখানি গাইড করার জন্য আমাকে তো ও বাড়ি এমনিই যেতে হবে। সব থেকে বড় কথা হলো মেঘের মন খারাপ করছে, ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে। আমাদের বাড়ির থেকে কেউ একজন গেলে ওর তো ভালো লাগবে, তবে আজ গেলে কাল তো আবার বউ ভাত, আমাকে এসে তত্ত্ব গোছাতে হবে। তো ওই তত্ত্ব আমি তোমার জন্য রেডি করেছিলাম, তত্ত্ব তুমি কাউকে দিতে পারবে না। মা, অবুঝের মতো কথা কেন বলছো? ওখানে কত লোক আসবে মেঘের বাড়ির থেকে কি জিনিস দিয়েছে সেসব দেখার জন্য। তা তুমি তত্ত্ব আমার জন্য কিনেছো বলে ওকে দেবে না? এটা তো হতে পারে না। মা, চিরকাল দেখেছি মানুষজনকে দুহাত ভরে জিনিস দিতে, তাই আজকে তুমি এরকম করো না। তোমার মন না মানলে আমি করব, আমি ওর দিদি তো, আমি সবটা করে দেব। না না, দেখুন, আমাদের বাড়িতে তত্ত্বের কোনো প্রয়োজন নেই, ওসব বাহুল্য। হ্যাঁ, মানে কোনো জিনিস টিনিস দিতে হবে না। বিয়েটা তো খুব শান্তিপূর্ণভাবে হয়নি, তাই সব নিয়মে যে মানতে হবে তারও কোনো মানে নেই। কেন কাকিমণি? বিয়ে তো শান্তির মধ্যেই হয়েছে। না না, থাক থাক থাক। ময়ূরী, মেঘ তো আসার সময় খুব কান্নাকাটি করছিল। সকাল থেকে কিছু খেয়েছে তুমি জানো? এ বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার মায়ের ওপরটা দেখে সব বলছেন তো? ছি, সেসব কিছুই নয়। আসলে আমার মা একটু কষ্ট পেয়েছে। আপনাদের মধ্যেই এত রিয়াকশন হয়েছে। আমার মায়ের তো আমি নিজের পেটের মেয়ে, বলুন। তাই বলে খাইয়ে পাঠাইনি সেটা বলতে পারবেন না। খাবার গুছিয়ে দিয়েছে, আমি নিজে মেঘকে খাইয়েছি। কিরে মেঘ, বল, খেয়েছিস তো? ও, আর সৌরনীলও খেয়ে এসেছে। আমরা কাউকে অভুক্ত রাখিনি। এই তো একদম যোগ্য জবাব দিয়েছে তোমার কথার ছোট বৌমা। আচ্ছা, কে কি খেয়েছে না খেয়েছে সে আলোচনাটা এখন বরং থাক। আরে খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া হবে, জমিয়ে হবে। দেখো, আমরা সবাই মিলে ওকে যদি এরকম করে রাখি তাহলে ও কিন্তু আমাদের এই বাড়িটাকে নিজের বাড়ি বলে কোনোদিনও মনে করতে পারবে না। ওকে আমরা সবাই ফ্রি করে দিই। হ্যাঁ করে হাসছো কেন বোকার মতন? সব পরিস্থিতিতে হাসি আসে তোমার? কি আমাকে বকছো কেন? আমি কি করলাম? বুঝবে না, তুমি কি করলে সেটা তুমি বুঝবে না। যাই হোক,
আমার বরণ হয়ে গেছে, তোমরা কি আর কেউ বরণ করবে? ছোট বৌমা যাও, তুমি বরণ করো। মা আমি আমি করব, দিদিভাই তো করলই। তা হলেও ক্ষতি তো নেই, বাড়িতে তো বউ। যাও বরণটা করে নাও। মেঘ, তোমার চোখে জল কেন? কি হয়েছে মেঘ? কাঁদছিস কেন ওরম করে? এর মধ্যেই মা বাবির জন্য মন খারাপ করার তো কথা না। আচ্ছা, আমি ফোন করে তোর কথা বলিয়ে দেবো, চিন্তা করিস না, কিচ্ছু ভাববি না, আমি তো আছি তোর সঙ্গে। মেঘ, কেঁদো না। তুমি কাঁদলে আমার বড় অপরাধ বোধ হয়। দেখুন, আমি তো সব কিছুই চাইনি, শুধুমাত্র আপনি এরকম করলেন বলে আমাকে আজ এত কথা শুনতে হচ্ছে। মেয়ে, তোমার লজ্জা করছে না? এখানে আত্মীয় স্বজনরা সবাই রয়েছেন, বড়রা রয়েছেন, এখনো তো বরণের কাজ শেষ হয়নি, এরই মধ্যে স্বামী স্ত্রী কানে কানে কথা বলছো। শোনো বৌমা, তোমাকে আজ একটা কথা বলি। শ্বশুর বাড়িতে একটা নতুন বাড়ি, এখানে নানান রকম মানুষ, সবাইকে তো তুমি ভালো করে চেনো না। সবাই যে তোমাকে পুরোপুরি বুঝবে তা নাও হতে পারে, কিন্তু সবাইকে বুঝিয়ে তোমার দিকে ফিরিয়ে আনাটাই তোমার কাজ। এই চ্যালেঞ্জটা আমি তোমাকে দিলাম। একদিন তুমি এসে আমাকে বলবে, বাবা আমি সবার মন জিতে নিয়েছি, আমাকে নিয়ে আর কারো কোনো বক্তব্য নেই। আর কারো আমাকে নিয়ে কোনো প্রত্যাখ্যানও নেই। বলতে পারবে তো? চেষ্টা করবো বাবা। That's like a good girl. হ্যাঁ, চেষ্টা করবো না, তোমাকে করতেই হবে। হ্যাঁ, আমিও চাই আমার বোন নিজের শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিক। তাই জন্যই তো আমি ওকে কোনোদিন অপূর্ণ রাখবো না। সারা জীবন লেখাপড়া নিয়েছিল তো, তাই রান্না বান্নায় কোনোদিন মন দেয়নি। মা ওকে রান্নাঘরে কোনোদিন ডাকেনি। আদরে আদরে বড় হয়েছে, কিন্তু সবকিছু তো ওকে শিখে রাখতে হবে। আমি ওকে সবটা শিখিয়ে দেব। মেঘ, আমি তোকে সব শিখিয়ে দেবো, তুই চিন্তা করবি না, এসব নিয়ে একদম ভাববি না। ময়ূরী, তুমি যে আজ মেঘের সঙ্গে এসেছো তাতে ওর মনটা একটু ভালো হবে। তা নাহলে হঠাৎ করে এভাবে বাপের বাড়ি ছেড়ে এলে মন তো একটু খারাপ লাগেই, এতদিনের অভ্যেস বলে কথা। যদিও বাপের বাড়িতে ও যে খুব একটা সম্মান পাচ্ছিল সেটাও নয়, আমার নিজে চোখে দেখা, তাই বলছি। চুপ করো না তুমি, এখন এতগুলো কথা বলার কি দরকার আছে? বারে, যা সত্যি তা তো বলবোই, বলতেই হবে। ওর নিজের মা ওর সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা কিন্তু আমার ভালো লাগেনি। প্লিজ, আপনারা আমার মাকে ভুল বুঝবেন না। মা খুব আঘাত পেয়েছে। মায়ের মনে হয়েছে এটা একরকমের বিশ্বাসঘাতকতা, আর সেই বিশ্বাসঘাতকতা করেছে তার নিজের পেটের মেয়ে। তার আরেক মেয়েকে বঞ্চিত রেখে তার সবকিছু কেড়ে নিয়েছে সে। না না, এটা আমি বলছি না, আমার এরকম মনে হয় না। মা এগুলো ভাবে। আমার মনে হলে আমি কি এখানে আসতাম বলো? আমি তো জানি মেঘ সেরকম মেয়েই নয়। আর মায়ের কথা কিছু মনে করবেন না, আগেকার দিনের মানুষ তো, একরকম ভেবেছিল আরেক রকম হয়ে গেল। কদিন পর ভুলে যাবে, তারপর দেখবেন এই মেয়েকেই নিজের কোলে টেনে নিচ্ছে। এইবার তুই মনের ভয়ে রিচুয়ালস গুলো কর। আমার যা করার ছিল শুভ সূচনা আমি তা করে দিয়েছি। কে বাঁচে কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল।
ছোট বৌমা, যাও ওকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা। আমার কেন মনে হচ্ছে সব ঠিক নেই। যা যা চোখের সামনে দেখছি, কানে শুনছি, সেটাই শেষ সত্যি না? এই দেখানো শোনানোর ভেতরে আরো কিছু আছে। মেয়েটাকে কি সাবধান করব? আজ থেকে এটা তোমার আর মেঘের ঘর, বুঝেছো? তবে হ্যাঁ, আজকে কিন্তু শুধু মেঘের। শুধু মেঘের? তার মানে? মানে আজ এই ঘরে মেঘ থাকবে, আর এখন থেকে শুরু করে কাল সকাল অবধি তুমি আর মেঘ একদম দেখা সাক্ষাৎ করবে না, কোনো কথা বলবে না, বুঝলে? এই আবার কেমন কথা? কিন্তু 21 আইন। 21-22 জানি না, তবে এটাই আইন। খুবই বাজে আইন। কেন দাদু ভাই, একটা দিন না দেখতে পেলে কি সহ্য হবে না? এটা কিন্তু আনফেয়ার হচ্ছে ঠামি, ভুলভাল অ্যাটাক করছো তুমি। ওরে, ওটাকেই বলে কাল রাত্রি। যা যা, তুই অন্য ঘরে যা। দাদা ভাই, তুই আজকে আমার ঘরে চল। বেশ মজার ব্যাপার তো, একটা বিয়ে করে আমি আমার নিজের ঘরেই পরবাসী হয়ে গেলাম। তাই তো বলি। চল চল চল। দাঁড়া দাদু ভাই, দাঁড়া, ওদিকে চল। কেন? কানে কানে বলবো। কানে কানে আবার কি বলবে? কাল রাত্রিটা কেন হয় বল দেখি। কেন? এই যে আজ একটা রাত তুই তোর বউকে দেখতে পাবি না, তার জন্য তোর মনে যেমন ছটপট ছটপট করবে, তোর বউয়ের মনও কিন্তু চটপট চটপট করবে। হ্যাঁ, তো তাতে কি হবে? ও তাতেই তো হবে। কি হবে? ফুলশয্যার রাতে যখন দুজন দুজনের কাছে আসবি, সেটাই হবে মধুর মিলন। এই লাল, হ্যাঁ চ তোর ঘরেই যাই, বুঝলি? চল, আজকে ঠাম্মি ডেঞ্জারাস ফর্মে আছে। হ্যাঁ, থাকা যাবে না। চল 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 চল। কি হলো বড় মাসি, নাতির কানে কি কথা ফিসফিস করে বললে? আমরা তো কিছুই শুনতে পেলাম না। তোমরা সবাই শুনবে বলে তো নাতির কানে আমি ফিসফিস করে কথা বলিনি। আর ও ছোট মাম্মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? ওই দেখো, আহারে, আমার নাত বউয়ের মুখটা একেবারে শুকিয়ে গেছে। অনেক ঝড় বয়ে গেছে তো। ছোট বৌমা, তুমি এক কাজ করো, ও স্নান করে এসে কি পড়বে সেটা বঞ্চ তুমি বার করে দাও। আমার নাত বউ তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসুক। মা, আমি সব খাটে রেখে দিয়েছি, এই দেখো। মেঘ, ঠিক বলেছো ঠাম্মা, এসব এদের পাল্লায় পড়ে আমি এখানে আটকে গেছি। আমার তো সত্যি চলে যাওয়াই উচিত, বলো? আরেকটা কথা গিনিমিনি, সে কথাটা তোমরা ভুলে যাচ্ছ, মাথায় রাখছো না। এটা আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, এখানে আমার এভাবে থাকাটা ভালো দেখায়, তাই না ঠাম্মা? হ্যাঁ, বই এইসব কথাবার্তাগুলো হলোই আমাদের কালে। এখন ওসব নিয়ম কানুন গুলো কেউ মানেও না আর চলেও না। কিন্তু আমার মনে হয় আমাদের সব পুরনো নিয়মই কোনো না কোনো কারণে হয়েছিল। সেগুলো না জেনে দুম করে নিয়ম ভাঙার জন্য ভাঙাটা তো ঠিক হবে না। এটা সত্যি কথা, বড় বোনের শ্বশুর বাড়িতে ছোট বোন গিয়ে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো ঘটনা, বড় বোনের ছোট বোনের শ্বশুর বাড়িতে থাকাটা ভালো দেখায়। এই ময়ূরীদি, তুমি আবার এরকম বুড়ো বুড়ো মার্কা কথাবার্তা কেন বলছো বলো তো? এটা মানায় না, সেটা ঠিক না। শোনো, এই বাড়ির সবাই মিলে আমরা তোমাকে বলছি তুমি আজকে থাকবে, ব্যাস। শোনো ময়ূরীদি, দরকার হলে জেঠিমণি তোমার মায়ের সঙ্গে কথা বলে নেবে। কি ঠিক কিনা? ঠিক ঠিক, একেবারে ঠিক। ব্যাস, ডিসিশন হয়ে গেল। তোমার এখন আর কোথাও যাওয়া হবে না। এই তত্ত্ব সেগুলো সব কাল সকালে গিয়ে গোছাবে। আর আমরা তো বলেইছি যে এটা একটা আনপ্ল্যান্ড বিয়ে, তাই না? তাই এই তত্ত্ব এগুলো সব বাদ দিলেও চলবে।
যে করি আমি? তোমরা সবাই আমাকে এভাবে বলছো। ও ঠাম্মা, কি করি বলো না, ওরা তো থাকতে বলছে। আমি জানি তুমি যেটা বলছো সেটাও ঠিক, আমার তো এখানে এভাবে থেকে যাওয়া উচিত না। কি করি বলো তো? বুড়ি আমার, তোমাকে দিয়ে আমি থাকার কথা ঠিক বলাবো। এই দেখো, আবার আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি বলবো? ঠাম্মি, তুমি না বললে কিন্তু ময়ূরীদি থাকবে, তুমি বলে দাও না একবার। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, তুমি বলে দাও তো। এই বাবা, এভাবে ঠাম্মাকে জোর করো না তোমরা। না না, এতে জোর করার কি আছে? তুমি থাকবে তোমার বোনের বাড়িতে, এতে আমার কি বলার আছে? সকলে যখন বলছে তখন তুমি নিশ্চয়ই থাকবে। সকলে তো বলছে, তুমিই তো বলছো না। আমিও বলছি। ভাইপো কোথায় গেল? অনেকক্ষণ দেখছি না। দিদিভাই, তুই এভাবে কেন বলছিস? সত্যি কথা বলতো, আমাকে এখানে দেখে একটু তো ভয় পেয়েছিস তাই না? ভয় কেন পাবো, তুই তো আমার দিদিভাই। একদিনেই নীল তোকে কত সাহসী করে দিয়েছে। হ্যাঁ, আগে কিন্তু আমাকে ভয়েই পেতিস। এনিওয়ে, আমি তোর থেকে একটা পারমিশন চাইতে এসেছি। আমার কাছে? কিসের পারমিশন? আমি আজকে রাত্রিটা তোদের বাড়িতে থাকতে পারি? দিদিভাই, তুই আমাকে এভাবে কেন জিজ্ঞেস করছিস? আমি দিদি তুই তো এমন ভাবে ঘাবড়ে গেছিস যেন আমি এক রাত্রি থাকার অনুমতি চাইনি, তোর বরকে নিয়ে থাকার অনুমতি চেয়েছি। এত ভয় পাস না আমাকে মেঘ। সত্যি কথা বলবো, আমি এসে ওখানে দাঁড়িয়েছিলাম, তোকে ডাকিনি কারণ ওখানে দাঁড়িয়ে তোকে দেখছিলাম। কত সুন্দর লাগছে তোকে দেখতে। কি হলো? দিদিভাই, তুই কোনোদিনও মন থেকে আমাকে মাফ করতে পারবি তো? এসব কথার কি মানে? হ্যাঁ, কি বলতে চাইছিস? আর মাফ করার কথা আসছেই বা কেন? দিদিভাই, আমি যে তোর কাছে অনেক বড় অপরাধ করেছি, বিরাট বড় অপরাধ। এতই বড় অপরাধ যে তার কুল তল আমি নিজেই বুঝে উঠতে পারছি না। তুই তো কোনো অপরাধ করিসনি। অপরাধ যদি কেউ করে থাকে সেটা তুই না। তোর টিচার হিসেবে, হবু জামাইবাবু হিসেবে তুই পছন্দ করতিস, আর নিজের বর হিসেবে, প্রেমিক হিসেবে ভালোবাসিস। না দিদিভাই, আমার মনে এরকম কোনো ফিলিংস কোনোদিনই আসেনি। কেন নিজেকে মিথ্যে বোঝানোর চেষ্টা করছিস মেঘ? নিজেকে বোকা বানানো যায় না। ফিলিংস না থাকলে দিদির বিয়ের ঠিক একদিন আগে দিদির বরের সঙ্গে কেউ লুকিয়ে দেখা করতে যায় না। থাক না মেঘ এসব কথা, যেটা সত্যি সেটাকে অ্যাকসেপ্ট করা শুরু কর। তুই আর সৌরনীল এখন হাজব্যান্ড ওয়াইফ, ম্যান অ্যান্ড ওম্যান। হি ইজ ইউর ম্যান, রাইট? চল এখন নিচে চল। ওই দেখ, এইভাবে তোকে নিচে নিয়ে গেলে আবার তুই সবার কাছে বকুনি খাবি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কাকামণি। মনে হচ্ছে সবাই নিচে, কিন্তু মেঘকেও ওরা নিচে নিয়ে যায়নি তো। দেখে নি একবার, কথাটা বলা দরকার ওর সঙ্গে। এভাবে ইনজাস্টিস হতে পারে না। এটার অদ্ভুত লাভ, জন্ম থেকে ইনজাস্টিস হয়ে চলেছে ওর সঙ্গে। চল মেঘ, নিচে চল।
বিষয় বাসনা বিসর্জন। আরে আর কি যাবো না বলছিস বারবার, এবার কিন্তু আমি রেগে যাব। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ, এখনই এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাকে বলতে ইচ্ছে করছে, বড্ড সুন্দর দেখাচ্ছে তোমাকে। তুমি কি কখনো বিশ্বাস করবে আমাকে? বিশ্বাস করবে যে আমি তোমাকে অসম্মানিত অপমানিত হতে দেখলে আমার রাগ হয়, আমার কষ্ট হয়? কথা বলতে হবে তোমার সঙ্গে। তোমার মুখ থেকে বুঝেছি মন খারাপ করে আছো, নিচে সকলের মাঝখানে যেতেও চাইছো না। মেঘ, তোমার মনের এই সব ভয় কাটিয়ে দেওয়ার দায়িত্ব আমার, শুধু আমার। আমি ভয় কাটিয়ে দেবো, ঠিক কাটিয়ে দেবো। চল। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যাবে। কি হলো, থেমে গেলি কেন? দিদি ভাই বলছি, ওটা কার ঘর রে? আমার মনে হলো ভেতরে কেউ একজন আছে। সদা উফ,